ধর্মের অপব্যবহার যে করছে জামাতে ইসলামী, এটা নিয়ে সরকার কেন উদ্গ্রীব নয়? এই ৩০টি রাজনৈতিক দলের ৭-৮টি ছাড়া অধিকাংশকে আমরা চিনি না। গণভোট নিয়ে প্রথমে বিএনপি ততটা উৎসাহী ছিল না, রাজিও ছিল না, কিন্তু বৃহত্তর স্বার্থে দেখা যাচ্ছে যে বিএনপি রাজি হয়েছে। এবং আপনি দেখুন যে ৩০টি দলের সাথে যে সংস্কার নিয়ে আলোচনা করলেন সরকার দীর্ঘ প্রায় ৮ থেকে ৯ মাস সময়, এবং এইখানে কতগুলো প্রশ্ন সে তখন সামনে এসে দাঁড়িয়েছিল যে এই ৩০টি রাজনৈতিক দলই কি পুরো জাতিকে প্রতিনিধিত্ব করে? এই ৩০টি রাজনৈতিক দলের ৭-৮টি ছাড়া অধিকাংশকে আমরা চিনি না, তাদের দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তিদের নামও আমরা জানি না। এই প্রশ্নগুলো কিন্তু উঠেছিল, এবং তারপরেও দেখা গেছে যে বৃহত্তর একটি রাজনৈতিক দল হিসেবে কিন্তু বিএনপি বরাবরই যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়ে এবং অনেকখানি ছাড় দিয়েই বলা যায়, কারণ যে গত ১৫ বছরের যে অভিজ্ঞতা আমাদের, তাতে বিএনপিরই সর্বাধিক নেতাকর্মীর নামে মামলা হামলা ইত্যাদি ছিল। এবং জামাতও নিশ্চয়ই অনেক বড় রকমের জুলুমের শিকার হয়েছে, জামাতও সেখানে ছিল, কিন্তু জামাত অনেক ক্ষেত্রেই সুপ্ত বা গুপ্ত অবস্থায় বরাবর থাকে, তারাও সেই অবস্থাতেই ছিল। তো সেই প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে জামাত যত দ্রুত গণভোটের দিকে রাজি হলো, বিএনপি রাজি হচ্ছিল না। কিন্তু সরকারের একটা ইচ্ছা ছিল যে এইভাবে একটা সংস্কার পদক্ষেপ নিয়ে তার পক্ষে একটা গণভোট যাতে করা যায় সংস্কারের উপরে, সেটা নিয়েও অনেক রকম জোরাতালি দেওয়া হয়েছে। এটা নজিরবিহীন যে ৪-৫টি প্রশ্নের এগেইনস্টে একটি হ্যাঁ বা না জানা যায়। এর আগে আমাদের দেশে দুবার গণভোট হয়েছে, একটি করে প্রশ্ন ছিল। এটা অনেকটা সেই পাকিস্তানের গণভোটের মতো যে আপনারা কি ইসলামী শাসনতন্ত্র চান, চাইলে জিয়াউল হককে কি আপনি প্রেসিডেন্ট হিসেবে চান কিনা, ওরকম একটা পরিস্থিতি হয়েছে। আসলে গণভোটটা যেহেতু সরকার গণ অভ্যুত্থান থেকে উদ্ভূত একটি সরকার, তারা চাইছে যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাগুলো মানুষের মধ্যে আছে বা ছিল, যে গণতন্ত্র, জবাবদিহিতা, কর্তৃত্ববাদী শাসন, সেই শাসন যাতে আবার না এসে পড়ে, সেটা একটি বিষয়। এটা অবশ্যই একটা ইতিবাচক একটি ব্যাপার। কিন্তু এই জন আকাঙ্ক্ষাকে সরকারকেই কেন অ্যাড্রেস করতে হবে? এবং যেহেতু একটি নির্বাচন আসন্ন আছে, সেই নির্বাচনে নির্বাচিতরা যখন সংসদে বসবে তখনই তো তারাই যথেষ্ট, কারণ প্রত্যেকটা দায়িত্বশীল রাজনৈতিক নেতা এবং যারা রাজনৈতিক দল তারাই তো নির্বাচনে অংশগ্রহণ করছে, এবং প্রত্যেকেই গণ অভ্যুত্থানের শক্তি। কাজে এটা খুব বেশি প্রয়োজন ছিল না, এবং এইভাবে কিছু হাত পা বেঁধে দেওয়ারও চেষ্টা করা হয়েছে। তারপরে দেখুন যে নোট অফ ডিসেন্টের যে কথাগুলো ছিল বিশেষ করে বিএনপির পক্ষে, সেইগুলোও কিন্তু খুব সেভাবে সামনে আসেনি। আরও একটি বড় গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, যে যেমন ধরেন আমি একজন ভোটার, আমি তো সংবিধানের যেই সংস্কারের প্রশ্নে, বিশেষত ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রকে বর্জন করার প্রশ্নে আমি তো একমত নই, তো আমি কোথায় ভোট দেব? আবার আমি কিন্তু অনেক কিছুতে ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। যে যাতে কর্তৃত্ববাদী শাসন আর প্রতিষ্ঠিত না হয়, যাতে দুইবারের বেশি প্রধানমন্ত্রী একজন না থাকেন, অনেকগুলো ভালো ভালো বিষয় এখানে আছে। কাজেই সব কিছু মিলে একটা জোড়াতালির ব্যাপারও ঘটে গেছে। আরেকটা ব্যাপার হচ্ছে, বরাবর আমরা দেখি যে জাতীয় সংসদে কোনো কিছু একটা পাশ হলে সেটা গণভোটে যায়। এর আগে যেমন ৯১ সালে রাষ্ট্রপতি শাসন থেকে প্রধানমন্ত্রী শাসনে গেছে, তখন সেটা গণভোটে গেছে। কিন্তু আগেই একটা কিছু রেডি করে একটা চোথা ধরিয়ে দেওয়া হবে সার্বভৌম সংসদের উপরে, এটা একটা নজিরবিহীন ঘটনা। এবং এমনও বলা হয়েছে, পরে বোধ এখান থেকে সরে আসা হয়েছে, যে এত কার্যদিবসে, সম্ভবত ২৭০ কার্যদিবসের মধ্যে যদি সেইটুকুগুলো পাশ না হয়, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে পাশ হয়ে যাবে। তার মানে তাহলে আর সংসদের দরকার কি? এটা আমার জানা মতে এখান থেকে সরে এসেছে সরকার। কাজেই আপনি যখন সংসদ নির্বাচিত হয়ে যাবে, যখন সংসদ বসবে, তখন তো সার্বভৌম সংসদে অনেক আলাপ আলোচনা হবে, তর্ক বিতর্ক হবে, অনেক কিছু হবে। এই সব কিছুর প্রেক্ষাপটে সরকারের কয়েকটি আচরণ অনেক আশঙ্কার জন্ম দিয়েছে। কি কি সেই আচরণ? ১ নম্বর হচ্ছে ডানপন্থার প্রতি তাদের বিশেষ অনুরাগ। আপনি দেখুন যে গণ অভ্যুত্থানের পর যখন সরকার ক্ষমতায় এলো, তারপর থেকে লাগাতার মাজার ভাঙা,
বা মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা, ইতিহাস নিয়ে বিতর্ক করা, অমুক ছিলেন, এই ঘটনা ঘটিয়ে দিয়েছেন, অমুক করেছেন, তমুক করেছেন, বিশেষত আওয়ামী লীগ শাসনামল, ৭২-এর পরের শাসনামল, ভারতীয় আধিপত্যবাদ, ভারতকে তো সকালবেলা উঠতে বসতে গালিগালাজ করা, নানান রকম বিষয়গুলো আমরা দেখেছি। এগুলো কি ২৪-এর গণ অভ্যুত্থানে ছিল? এগুলো কি ২৪-এর গণ অভ্যুত্থানে ছিল? তখন তো এই সমস্ত বিষয়গুলো আসেনি। এসেছিল গণতন্ত্র, বাক স্বাধীনতা, জবাবদিহিতার প্রতি যে এই মানুষের উদগ্র আগ্রহ। কারণ গত এক যুগ মানুষ ভোট দিতে পারেনি, আওয়ামী লীগ যেন তেনভাবে ভোট করেছে, এবং আওয়ামী লীগ যেই দুরাচার করেছে, যে কর্তৃত্ববাদ করেছে, যে স্বৈরাচারী শাসন করেছে, সেটার বিরুদ্ধে তো সব মানুষ সমবেত হয়েছিল। সেইটার জন্য তো মুক্তিযুদ্ধকে অবমাননা করতে হয়নি একবারও ২৪-এর সময়। তখন ২ আগস্ট, ৩ আগস্ট, ৪ আগস্ট লক্ষ লক্ষ মানুষের কণ্ঠে আমরা গান শুনেছি, ধনধান্যে পুষ্পে ভরা। কাজেই এই পুরো পরিস্থিতিটা যখন সরকার নির্বিকারত্বের সাথে অনেকটা ট্যাকেল করবার চেষ্টা করছিল, মানে তারা যেন উস্কে দিচ্ছিল। আপনি দেখুন ৩২ নম্বর যখন ভাঙা হলো, বুলডোজার দিয়ে ভাঙা হলো ২-৩ দিন, তখন সরকারের কোনো তৎপরতা আমরা দেখিনি। একাধিকবার এই ঘটনা ঘটেছে। তারপর যখন গণমাধ্যমে হামলা হলো, এমনকি ছায়ানট ও উদীচিতে হামলা হলো, সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবির বলেছেন সরকারের প্রশ্রয় ছাড়া এই ঘটনা ঘটতে পারে না, সরকার চেয়েছে যে এখানে ভাঙা হোক। তার মানে এই বিষয়গুলো সাধারণ মানুষ থেকে শুরু করে একদম বুদ্ধিজীবী পর্যন্ত প্রত্যেকেরই মনে হচ্ছে সরকার কি চাইছে যে বিসিএস পরীক্ষায় মুক্তিযুদ্ধ হয়ে যাক প্রতিরোধ যুদ্ধ, পাকিস্তান বাহিনী হয়ে যাক হানাদার বাহিনী? এগুলো কি সরকারের কাজ? সরকার যেভাবে গণভোটের ব্যাপারে উৎসাহী, আজ রাস্তায় রাস্তায় পোস্টার, ব্যানার, বিলবোর্ড দেখতে পেলাম আজ সকালে, তাহলে ধর্মের ব্যবহার নিয়ে, ধর্মের অপব্যবহার যে করছে জামাতে ইসলামী, এটা নিয়ে সরকার কেন উদ্গ্রীব নয়? এবং আমরা যখন ডেইলি স্টার বা প্রথম আলো ভাঙা হয়েছে, প্রায় ৮-১০ ঘন্টা ধরে ভাঙা হয়েছে আমরা দেখেছি, এবং যারা আইন শৃঙ্খলা বাহিনী ছিলেন তাদের সামনেই কিন্তু ভাঙা হয়েছে। তখন আসলে প্রশাসনের দায়িত্ব নিয়ে আপনি কিছু বলতে চান? শুধু গণমাধ্যমে কেন, আপনি দেখুন যে লাগাতার মাজার ভাঙা থেকে শুরু করে ভাস্কর্য ভাঙা, সমস্ত কিছু ভাঙচুরি এবং মব সংস্কৃতি তো আমরা দেখলাম গত ১৭ বছর। প্রতি বাড়ি তো সেখানে একটা নির্বিকার নিষ্ক্রিয় আমরা সরকার দেখতে পেলাম। এটা সরকারের যতখানি অযোগ্যতা, যতখানি অদক্ষতা, একই সাথে ততখানি নির্বিকারত্ব, এবং এই সব কিছু মিলিয়ে এক ধরনের সাম্প্রদায়িক শক্তিকে আরো শক্তিশালী করে তুলবার একটা আকাঙ্ক্ষায় যেন প্রকাশিত হয়েছে। আজকে যখন আমরা নির্বাচনের আগে বিভিন্ন ধরনের জরিপ দেখতে পাচ্ছি, জরিপগুলো আবার ওই সাম্প্রদায়িক শক্তির সহযোগিতাই করে বিএনপির প্রায় কাছাকাছি পৌঁছে দিচ্ছেন জামাতে ইসলামীকে। জামাতে সর্বশেষ নির্বাচন ২০০৮ সালের ভোট কত? ৪ থেকে ৭%। তাহলে সেই জামাতে ইসলামী কি করে 40% বিএনপি বা আওয়ামী লীগের পাশাপাশি চলে আসে? যেই প্রশ্নগুলো জনমনে ছিল সেগুলো আরো সামনে আসতে পারত। সরকার তো একটি অন্তর্বর্তীকালীন নৈর্ব্যক্তিক সরকার, তাদেরকে তো একটি অন্তর্ভুক্তিমূলক সমাজের যে আকাঙ্ক্ষা মানুষের, সেই দিকে কিভাবে যাবে সেটার চেষ্টা করা দরকার ছিল। আওয়ামী লীগ তো সরকারের শত্রু নয়, এই সরকার তো সকলের সরকার। তো আওয়ামী লীগে যারা হত্যার সঙ্গে জড়িত, যারা কর্মগুলো করেছে, তারা কি এই লক্ষ কোটি মানুষ সবাই? এই লক্ষ কোটি মানুষ যেহেতু সকলেই কুকীর্তিগুলো করেন, এই কাজে অন্য মানুষদের ক্ষেত্রে কি হবে? কাজে এই অন্তর্ভুক্তিমূলক সমাজটা তৈরি না করে একটা চির বিভাজিত রাজনৈতিক সংস্কৃতির দিকে, যেটা আগেও ছিল, আওয়ামী লীগ যেটা করেছে, তারা নির্বাচন করার চেষ্টা করেছে, তারা এবং সহযোগীরা। এবার বিএনপি ও সহযোগীদেরই কিন্তু নির্বাচন হচ্ছে। যদি আওয়ামী লীগ উপস্থিত থাকতো, বিএনপি ও জামাত কিন্তু সহযোগী থাকতো। এখন বিএনপি ও জামাত খুবই পরস্পরের প্রতিদ্বন্দ্বী। এই প্রতিদ্বন্দ্বিতা কি তখন আমরা দেখতে পেতাম? অর্থাৎ এই পরিস্থিতি তাদেরকে দূরে নিয়ে গিয়েছে। গত ২০ বছরের যে নৈকট্য, যে নিবিড় সম্পর্ক, সেটা কিন্তু আর এখন নেই। ইসলামিক একটা ঐক্যও আমরা দেখতে পাচ্ছিলাম। অর্থাৎ সব মিলিয়ে এই যে অন্তর্ভুক্তিমূলক একটা সমাজ গঠনের একটা সুযোগ এসেছিল, নিশ্চয়ই সামনেও আছে। এই সরকার যখন শুধু গণভোটের ক্ষেত্রে তারা এত তৎপর, যদিও খুব নৈতিকভাবে এটা তারা পারে কিনা এটা নিয়ে প্রশ্ন আছে, আইনগতভাবে নিশ্চয়ই তারা পারে, কারণ সরকার যেহেতু গণ অভ্যুত্থান থেকে জাত, তারা বলতেই পারে যে হ্যাঁ ভোট দেন, আপনাদের এই দেশের জন্য ভালো হবে, সেটা তারা বলছে বটে, কিন্তু অন্য কোনো ব্যাপারেই তারা বলছে।